এটা নেটে কি প্রবলেম করতেছে, শুনতে পাচ্ছ কিনা জানি না, নেট প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে কে আসছো? নেটে প্রবলেম করতেছো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? শাহরিয়ার, হেডফোন ইউজ করেছি বাট সাউন্ডটা মানে ক্লিয়ার না। তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ? ফ্যানের শব্দ শোনা যাচ্ছে নেটে। দেখো তো এখন শব্দ শুনতে পাচ্ছ কিনা। এখন শোনা যাচ্ছে? তৌসিফ, আজমাইন, ক্লিয়ার না তাই না? মুগ্ধ, নেট সাউন্ড ক্লিয়ার? এবার ক্লিয়ার আসতেছে না? নেট খুব আপ ডাউন করতেছে, নেট খুব স্লো, নেট স্লো, নেট আপ ডাউন করতেছে। ওকে, দেখো শুনতে পাচ্ছ কিনা তাহলেই হবে। একটু ওয়েট করো সোনারা। আচ্ছা, আমরা গত ক্লাসে কোথায় ছিলাম একটু দেখো। খুব বাজে অবস্থা নেটের, এটা সত্য কথা। নেটের খুব বাজে অবস্থা, বুঝছো? কিছু করার নাই, সব জায়গা পুরো বাংলাদেশে এরকম অবস্থা চলতেছে। কখনো ভালো পাই, কখনো আবার খারাপ।
ওকে চলো, আমরা গত ক্লাসে একটু একটু ছেলেরা খাতাটা একটু দেখে তাকাও, খাতার দিকে তাকায়। গত ক্লাসে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক করেছিলাম, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। একটু দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ডেফিনেশন, এবং সর্বশেষ একটা করেছিলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক থেকে মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কীভাবে নির্ণয় করব। আমরা ওইটা একটু ব্যাখ্যাটা দিয়ে তারপর ম্যাথে চলে যাব আজকে। তবে ব্যাখ্যাটা দেওয়ার সময় অনেক কিছু ইম্পর্টেন্ট টপিক চলে আসবে, কথা চলে আসবে, তত্ত্ব চলে আসবে, যেগুলো অবজেক্টিভের জন্য তোমাদের অনেক কাজে আসবে। আজকে বাদ দেবো কারণ অভিষেক এখন তো ক্লিয়ার, তোমার সাউন্ড ক্লিয়ার না সবাই? এভরিথিং, আই থিঙ্ক এভরিবডি ক্লিয়ার। অভিষেক আজকে বাদ দেন, হোয়াই, কেন আজকে বাদ দেবো? এখন তো ক্লিয়ার আছো তোমরা সবাই। আচ্ছা দেখো, বোর্ডে দেখো, গত ক্লাসে যেটা আমরা বলেছিলাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের যে ডেফিনেশনটা দিয়েছিলাম ওইটার ব্যাখ্যা দেব। খেয়াল করবা, আমি আগে বুঝাই, তারপর যদি প্রয়োজন হয় তোমরা লেখো। যে ফ্যারাডের সূত্র থেকে, ফ্যারাডের পরীক্ষা থেকে একটা প্রমাণ আসছে, ফ্যারাডে পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছেন যে একযোজী ধাতুর এক মোল, একযোজী যে কোনো মৌলের এক মোলকে চার্জ মুক্ত করতে, একযোজী যে কোনো মৌলের এক মোলকে চার্জ মুক্ত করতে সবসময় নির্দিষ্ট পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়, এই নির্দিষ্ট পরিমাণ বিদ্যুতের বলা হয় 1 ফ্যারাডে, এবং এর মান ছিল 96500। এটাকে বলা হয় 1 ফ্যারাডে। এটা ফ্যারাডে পরীক্ষামূলক প্রমাণ। একযোজী যে কোনো মৌলের এক মোলকে চার্জ মুক্ত করতে, ব্যাপারটা এরকম যে সে তুমি সোডিয়াম আয়ন, এই সোডিয়াম আয়ন থেকে সোডিয়াম ধাতুতে পরিণত করবা 1 মোল। এটা যদি 1 মোল হয়, এখানে 1 মোল ইলেকট্রন প্রয়োজন হবে, 1 মোল ধাতু হবে, এবং এর জন্য বিদ্যুৎ প্রয়োজন হবে 1 ফ্যারাডে। আবার যদি 1 মোল ক্লোরাইড আয়ন হয়, একে চার্জ মুক্ত করব কিভাবে? সে 1 মোল ইলেকট্রন ত্যাগ করবে, এটাও 1 মোল, এটাও 1 মোল ইলেকট্রন ত্যাগ করেছে, 1 মোল ক্লোরিন পরমাণু হয়েছে, এখানেও 1 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হয়েছে। ক্লিয়ার? আবার যদি আমি ক্যালসিয়াম আয়ন নেই, ক্যালসিয়াম আয়ন কিন্তু দেখো দ্বিযোজী, এটা কিন্তু আমি একযোজী কথা বলছি, দ্বিযোজী, তাহলে এর জন্য আমার প্রয়োজন হবে 2 মোল ইলেকট্রন, 2 মোল ইলেকট্রন। এখানে ক্যালসিয়াম ধাতু হবে, ক্যালসিয়াম ধাতু, এর জন্য প্রয়োজন হবে আমার 2 ফ্যারাডে। আবার যদি অ্যালুমিনিয়াম ধাতু নেই, অ্যালুমিনিয়াম আয়ন নেই, চার্জ মুক্ত করতে আমার 3 মোল ইলেকট্রন প্রয়োজন, এর জন্য আমার বিদ্যুৎ প্রয়োজন হবে 3 ফ্যারাডে। ওকে, তাহলে কি বলেছিলাম? একযোজী ধাতুর 1 মোলকে চার্জ মুক্ত করতে বিদ্যুৎ লাগবে 1 ফ্যারাডে, দ্যাট মিনস 96500 কুলাম। যদি দ্বিযোজী ধাতু নেই, তার 1 মোলকে চার্জ মুক্ত করতে বিদ্যুৎ প্রয়োজন হবে 2 ফ্যারাডে, কারণ দ্বিযোজী ধাতুর 1 মোলের জন্য ইলেকট্রন লাগে 2 মোল, এর জন্য বিদ্যুতের প্রয়োজন হবে 2 ফ্যারাডে। আবার ত্রিযোজী ধাতুর যদি 1 মোল নেই, ত্রিযোজী ধাতুর 1 মোলকে চার্জ মুক্ত করতে ইলেকট্রন লাগবে 3 মোল, আর 3 মোল ইলেকট্রনের জন্য বিদ্যুৎ লাগবে 3 ফ্যারাডে। ওকে, তাহলে এখন আসি মূল কথায়। তাহলে একযোজী ধাতুর 1 মোলকে চার্জ মুক্ত করতে বিদ্যুৎ লাগে 1 ফ্যারাডে। যদি বলি দ্বিযোজী ধাতুর 1 মোলকে, দ্বিযোজী যে কোনো মৌলের 1 মোলকে চার্জ মুক্ত করতে বিদ্যুৎ লাগবে 2 ফ্যারাডে। ত্রিযোজী ধাতুর, ত্রিযোজী মৌলের যে কোনো মৌলের 1 মোলকে চার্জ মুক্ত করতে বিদ্যুৎ লাগবে 3 ফ্যারাডে। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন উল্টা করে আবার আসি, এটাকে ধরে রাখো, এটাকে ধরে রাখো। একযোজী যে কোনো মৌলের 1 মোলকে চার্জ মুক্ত করতে বিদ্যুৎ লাগবে 1 ফ্যারাডে। দ্বিযোজী যে কোনো মৌলের 1 মোল, কিন্তু অবজেক্টিভ আসছে এখান থেকে, প্রায় অবজেক্টিভ আসছে দেখবা। দ্বিযোজী ধাতুর 1 মোলকে চার্জ মুক্ত করতে 2 ফ্যারাডে, ত্রিযোজীর জন্য 3 ফ্যারাডে। ওকে, একটু আগে যে এক্সাম্পলগুলো দিয়েছি, এক্সাম্পলগুলো একটু পাশে লিখে রাখো, এক্সাম্পলগুলো একটু পাশে লিখে রাখো তোমার খাতার ভিতরে।
Na প্লাস প্লাস ইলেকট্রন ইকুয়াল টু Na, এখানে কিন্তু এটাও 1 মোল, 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল। সো বিদ্যুৎ প্রয়োজন 1 ফ্যারাডে বা 96500, মনে রাখতে হবে। কিন্তু যদি আমরা ক্যালসিয়াম আয়ন নেই, এটা 1 মোল, এখানে বিদ্যুৎ লাগবে 2 মোল ইলেকট্রন, 2 মোল উৎপন্ন হবে 1 মোল, 1 মোল, বা বিদ্যুৎ প্রয়োজন হবে 2 ফ্যারাডে, মানে 2 × 96500। যদি আমি অ্যালুমিনিয়াম আয়ন নেই, 1 মোল অ্যালুমিনিয়াম আয়ন, এখানে 3 মোল ইলেকট্রন প্রয়োজন, 3 মোল, 1 মোল অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে, বিদ্যুৎ প্রয়োজন হবে 3 ফ্যারাডে, মানে 3 × 96500 কুলম। এটা কুলম, এটুকু লেখো, তারপর আমি এটাকে উল্টো করে আবার লিখব। হয়েছে? এখন দেখো, এখান থেকে অবজেক্টিভ যেটা আসছে, পরীক্ষা আসছে, কিন্তু বোর্ডের একটা অবজেক্টিভ বলছি, তোমার আমাকে উত্তরটা লিখে পাঠাবে। আমি এটাকে একটু উল্টো করে লিখবো, যেহেতু অবজেক্টিভ এখানে চলে আসছে, যেন আমি একটু উল্টো করে লিখে পাঠাবো, তোমরা একটু আমাকে পাঠাবা। বলো 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? নাইন গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? অপশন 1, 2, 3, 4 ফ্যারাডে, অপশন 1, 2, 3, 4 ফ্যারাডে। 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? অপশন 1, 2, 3, 4 ফ্যারাডে। ক, খ, গ, ঘ। ইয়ামিন বলো। অভিষেক, তোমার কি পূজার বন্ধ প্রয়োজন হবে? আমাকে বলো তো, তোমাদের কবে অনুষ্ঠান, কত কিছু প্রবলেম হয় কিনা আমাকে বলো, জানাও। কই জুম হয়ে আছে, ক্লাস তো দেখা যাচ্ছে। মুগ্ধ 1, সাকিব মুস্তফা 1, গুড, থ্যাংক ইউ, ভেরি গুড, এভরিবডি রাইট। পারবে তো? এরকম অ্যান্সার কিন্তু আসে। আবার যদি বলতাম 1 মোল ক্যালসিয়াম উৎপন্ন করতে কত ফ্যারাডে, তো লিখে দিয়েছি, এক সমস্যা নাই, এগুলো বুঝবে। মানে এখানে কিন্তু অনেক সময় ভরের কথা বলে দেয়। যদি ভরের কথা বলে দেয়, অবশ্যই মনে রাখবা যে 1 মোল অ্যালুমিনিয়াম হচ্ছে 27 গ্রাম। তো 27 গ্রামের জন্য যদি 3 ফ্যারাডে দরকার হয়, তা 9 গ্রামের জন্য 1 ফ্যারাডে। মানে এই ধরনের অবজেক্টিভগুলো পরীক্ষা আসছে অনেক। বাস, এখন আমি একটু উল্টা করে লিখবো। আমরা যদি যে প্রশ্নটার জন্য আমরা এইগুলো লিখতেছি, সেই প্রশ্নের দিকে যাচ্ছি। উল্টা করে যদি লিখে বলো যে 96, খেয়াল করো কিন্তু সবাই। আচ্ছা, উপরটা একটু মুছে ফেলি, উপরে এটুকু একটু মুছে ফেলি, কেন করে তোমাদের খাতায় আছে। বলো 96500 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে 1 জুজি মৌলের জমা হয়। 1 জুজি 500 কুলম প্রবাহিত করলে দ্বিজুজি মৌলের জমা হয় কতটুকু? তোমরা লিখবা, আবার একটু গ্যাপ রাখবা। 96500 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে ত্রিজুজি মৌলের জমা হয়। একটু লিখে পাঠাও তো। 96500 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে 1 জুজি মৌলের জমা হয় কতটুকু?
দ্বিযুজি মৌলে কতটুকু জমা হবে এবং ত্রিযুজি মৌলে কতটুকু জমা হবে। নেটের জন্য লেখাটা একটু ভেঙে আসতেছে, আমি ঠিক করে দিচ্ছি, দেখো ঠিক হয় কিনা, একটু ওয়েট করো। নেটের কারণে লেখাটা একটু ভেঙে আসছে। হ্যাঁ, কতটুকু বলছো আয়মান? মুগ্ধ, মুগ্ধ তুমি কত লাগছো? 1.123। ও 123, তুমি অ্যান্সার তিনটারই বলেছো, 123। আয়মান, তারপর শাহরিয়ার আহমেদ, মুগ্ধ আবার 111.3.5। কে এটা? অভিষেক। ওকে ঠিক আছে, তোমার অভিষেক রাইট, শুধুমাত্র প্রথমটা একটা ভুল ছিল, বাকি সবারটাই রাইট আছে। ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে এখানে জমাবে হাফ মোল, হাফ মোল, আর এখানে জমাবো 1/3 মোল। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এখন দেখো, এখন দেখো, আমি যদি একযোজি ধাতুর একটা এক্সাম্পল নিই, আমি এখানে একটা এক্সাম্পল চলে আসলাম। সাপোজ Na+ প্রবাহিত করলে একযোজি মৌলের একদম Na+ জমা হবে কতটুকু বড়? 1 মোল, মানে 23 গ্রাম ফর সোডিয়াম। আমি যদি 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে সোডিয়াম জমা হবে একযোজি মৌলের প্রবাহিত করলে সোডিয়াম মৌল জমা হবে, সোডিয়াম আয়ন না, সোডিয়াম মৌল, সোডিয়াম মৌল জমা হবে এত গ্রাম। 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে সোডিয়াম জমা হবে কতটুকু বলো? 23 ডিভাইডেড বাই 96500 গ্রাম। এখানে আসো, 96500 গ্রাম প্রবাহিত করলে দ্বিযুজি, দ্বিযুজির জায়গায় আমি একটা ক্যালসিয়াম ধাতু নেই, ক্যালসিয়াম ধাতু, এটা তো দ্বিযুজি জানি, জমা হবে কতটুকু? হাফ মোল। হাফ মোল দ্যাট মিনস কতটুকু বলো? হাফ মোল 40 ডিভাইডেড বাই কি 2 গ্রাম। হাফ মোল একটু ছোট করে লিখি, হাফ মোল বা 40/2 গ্রাম। বলতো 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যালসিয়াম ধাতু জমা হবে কতটুকু? 40 ডিভাইড বাই 2 ইন্টু 96500। ক্যান আই রাইট? ঠিক একই রকম 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে ত্রিযুজি ধাতু, এখানে যদি আমি অ্যালুমিনিয়াম নেই, অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে কতটুকু? 1/3 মোল। ঠিক আছে, 1/3 মোল মানে 27/3 গ্রাম। তাহলে 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যালুমিনিয়াম জমা হবে 27 ডিভাইডেড বাই 3 ইন্টু 96500 গ্রাম, এটা গ্রাম। এখন দেখো, এখানে কিন্তু 1 মোল ছিল, 1 মোল আমি নিচে লিখতে পারতাম 1 ইন্টু। এখন দেখো, গত ক্লাসে যেটা আমি বলেছিলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের প্রমাণটা হয়েছে কিনা। মুগ্ধ, বোর্ডে তাকাও। 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে সোডিয়াম জমা হয়েছিল, সোডিয়ামের পারমাণবিক ভর ডিভাইডেড বাই 1 হলো যোজনী 96500। 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত ক্যালসিয়াম জমা হয়েছে, ক্যালসিয়ামের পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96500। 1 কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যালুমিনিয়াম জমা হয়েছে কতটুকু? পারমাণবিক ভর ডিভাইড বাই যোজনী ইন্টু 96500। তাহলে কি প্রমাণ হয়েছে যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হলো 1 কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে, 1 কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থের যে পরিমাণ ক্যাথোডে বা অ্যানোডে জমা হয়, সেইটাই হবে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। হয়েছে? সবাই ক্লিয়ার হয়েছে এখন? অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96500। অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক
জেড ইকুয়াল টু পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96500 ফিনিশ। তবে পারমাণবিক ভর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদেরকে মনে রাখতে হবে। আমি কি দ্বিতীয় সূত্রটা এখন লিখে তারপর ম্যাথে যাই, কারণ দ্বিতীয় সূত্রের কথা বলেছিলাম ম্যাথ করে আবার ভুলে যাব। দ্বিতীয় সূত্রটা একটু লিখে তারপর আমরা ম্যাথ শুরু করি। হ্যাঁ, ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা একটু লিখে নাও, তারপরে আমরা ম্যাথে যাই। যদিও দ্বিতীয় সূত্রটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু দ্বিতীয় সূত্রটা পরবর্তী অ্যাডমিশন টেস্টের জন্য লাগে। অ্যাডমিশন টেস্টে দ্বিতীয় সূত্রের উপরে ম্যাথ আসে ছোট ছোট। অনেক বই দিয়েছে দ্বিতীয় সূত্রটা, কিন্তু আমাদের সিলেবাসে উল্লেখ নাই, ডাইরেক্ট উল্লেখ নাই। তারপর সিলেবাসে উল্লেখ আছে প্রথম সূত্র ফ্যারাডের, এইভাবেই লেখা আছে। তারপর লেখা রাখো ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এটা মুছে ফেলি। ফ্যারাডের দ্বিতীয় সূত্র একটু খেয়াল করো, কারণ এইটাই সূত্র দিয়ে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা এইটাই। এখানে প্রতিটা পাত্রে দুইটা তড়িৎ দ্বার আছে। প্রতিটা পাত্রে দুইটা তড়িৎ দ্বার আছে। এখান থেকে আমি বিদ্যুৎ প্রবাহিত করলাম, এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত করলাম। দুইটা তার, একটা তার এটার সাথে সংযোগ করা আছে, আরেকটা এটার সাথে সংযোগ করা আছে। ওকে, এটার ভিতরে আছে সোডিয়াম ক্লোরাইড, এটার ভিতরে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, এটার ভিতরে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তোমাদের বলতে হবে কোনটায় বেশি ধাতু জমা হবে, কোন পাত্রে বেশি ধাতু জমা হবে। পাত্র 1 বা এ বি সি, এটা ধরে নাও ক্যাথোড, এটা হলো অ্যানোড। ক্যাথোড, এটা হলো অ্যানোড। এখানে জমা হবে কে? সোডিয়াম। এখানে বলতে পারো আমি যদি 1 কুলম্ব, সরি 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করেছি, 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করেছি, সোডিয়াম কতটুকু জমা হবে, ক্যালসিয়াম কতটুকু জমা হবে, অ্যালুমিনিয়াম কতটুকু জমা হবে। সোডিয়াম কতটুকু, ক্যালসিয়াম কতটুকু, অ্যালুমিনিয়াম কতটুকু জমা হবে। বা এ পাত্রে সিরিয়ালি লিখতে হবে। হাই সুমাইয়া, কি অবস্থা বলো? এ, আচ্ছা এ বলছো তুমি কোন পাত্রে বেশি জমা হবে। আচ্ছা বুঝছি, তোমরা বেশি জমার উত্তরটা দিয়েছো, এ পাত্রে বেশি জমা হবে। ঠিক আছে, এ পাত্রে বেশি জমা হবে। তো এ পাত্রে সোডিয়াম কতটুকু জমা হবে, বি পাত্রে ক্যালসিয়াম কতটুকু, সি পাত্রে অ্যালুমিনিয়াম কতটুকু। এইটি বোঝার ব্যাপার। আই থিঙ্ক তোমরা বুঝেছো, ক্লিয়ার হয়েছে। তারপর আমি একটু রিকনফার্ম হচ্ছি যে তোমরা একদম 100% ক্লিয়ার কিনা। এ পাত্রে সোডিয়াম কতটুকু, ও তুমি মোলে বলেছো মুগ্ধ, তুমি মোলে অ্যান্সারটা দিয়েছো। আমি অ্যাকচুয়ালি পরিমাণটা চেয়েছিলাম, অসুবিধা নেই, মোল থেকে তো পরিমাণ বের করতেই পারবো। ও বাবা, এদের কি জানো, হাসান আকিব, গুড হাসান, তুমি মোলে বলেছো, আমি অ্যাকচুয়ালি ভরটা চেয়েছিলাম।
আমি অ্যাকচুয়ালি ভরটা চেয়েছিলাম, মোলে বলছো ঠিক আছে, মোল দিয়ে তোমরা ক্লিয়ার হয়েছ, মোল দিয়া তোমরা ক্লিয়ার, আমি একটু ভরটা চেয়েছিলাম। আচ্ছা, তোমরা যেটা মোল বলেছো, মোলটা কিন্তু পারমাণবিক ভর বাই যোজনী, এই মোলটা হলো পারমাণবিক ভর বাই যোজনী, তাই না? মোলের পরিমাণটা আসছে, তুমি যেটা মোলটা বলেছো হাফ মোল, দ্যাট মিন্স পারমাণবিক ভর বাই যোজনী, এটাও পারমাণবিক ভর বাই যোজনী, ভর বাই যোজনী, এটাও পারমাণবিক ভর বাই যোজনী। তাহলে এটা কত ছিল? 23/1, 40/2, 27/3। এই যে পরিমাণটা পারমাণবিক ভর বাই যোজনী, এইটাকে বলা হয় রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্য ভর, তোমরা শব্দটা শুনেছো কিনা জানি না, এটাকে বলা হয় কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট এসে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আগেটা ছিল তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা জেড, আর রাসায়নিক তুল্যাঙ্ক এটা হলো ই, এটাকে ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করা হয়। রাসায়নিক তুল্যাঙ্ককে ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ। এবং ফ্যারাডে যখন এই সূত্রটা দেয়, এই দ্বিতীয় সূত্রটা আমাদের সিলেবাসে বাদ দেওয়ার পিছনে মেইন কারণই হলো এই যে রাসায়নিক তুল্যাঙ্ক। এই রাসায়নিক তুল্যাঙ্ক শব্দটা আমাদের সিলেবাস থেকে এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা মনে অনেক আগে আমাকে কে যেন বলেছিলে যে নর্মালিটির কথা একটু কে যেন বলেছিলে, ওই নর্মালিটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখন সিলেবাসে নাই। আর নর্মালিটি সিলেবাসে না থাকার পিছনে মেইন কারণ হলো এই নর্মালিটিটা হিসাব করা হয় রাসায়নিক তুল্যাঙ্ক দিয়ে। রাসায়নিক তুল্যাঙ্ক যখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, তখন এই জিনিসগুলো রাসায়নিক তুল্যাঙ্কের সাথে সম্পৃক্ত যে জিনিসগুলো ছিল সেগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এখন নেট ঠিক আছে, নেট প্রবলেম হচ্ছে, আপ ডাউন করতেছে, লেখা ফেটে যাচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি, একটু তোমরা দেখো, মাঝে মাঝে ফেটে যাচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। কারণ 2-4টা চট থাপড় মারলে মোবাইলকে তখন এটা ঠিক হয়ে যায়, বুঝছো? ডিভাইসকে একটু মাঝে মাঝে একটু চট থাপড় মারতে হয়, এর জন্য ঠিক হয় ও। এনিওয়ে, ও আবার কী করবো, তো নেটের জন্য, ও নেট পায় না বলেই তো ওইরকম অসহায় হয়ে গেছে, বেচারি এখন মাই খাচ্ছে ও। এনিওয়ে দেখো, এখন কি বলেছিলাম, তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক, এখন সূত্রটা আমরা আসছি, এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু আমরা আসছি, বুঝছো? এখন যে রাসায়নিক তুল্যাঙ্কের সাথে সম্পৃক্ত, দ্বিতীয় সূত্রটা অ্যাকচুয়ালি রাসায়নিক তুল্যাঙ্কের সাথে সম্পৃক্ত, এই জন্য দ্বিতীয় সূত্রটা আমাদের সিলেবাসে রাখা হয়নি। তারপরে তোমরা ভালো করে শুনে নেবা। এখন দেখো, আমরা এক ফ্যারাডে মানে কি? নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ। এক ফ্যারাডে মানে কিউ, এটা কিন্তু কিউ কুলম্ব বিদ্যুৎ ছিল। কিউ এক ফ্যারাডে মানে 96500 কুলম্ব। আর কুলম্ব ইকুয়াল টু কি? আইটি। কুলম্ব ইকুয়াল টু কি? আইটি, মানে কিউ ইকুয়াল টু আইটি। কুলম্ব মানে কিউ ইকুয়াল টু আইটি। আই হলো অ্যাম্পিয়ার, টি হলো সেকেন্ড। একটা নির্দিষ্ট সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে। তাহলে দেখো, একটু এখানে তাকাও যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে একই সময় একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। আমি আবার বলছি, একই সময় লিখতে পারো, লেখো বাকিদের পরে বুঝিয়ে দিচ্ছি। লেখো, একই ছবিটা এঁকে সব কিছু করে তারপর নিচে লেখো, একই সময় একই পরিমাণ, 1 মিনিট, সরি, বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে, শুরুটা এভাবে করো, সুন্দর হবে। বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে একই সময়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ
তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। বুঝতেছ? রাসায়নিক তুল্যাঙ্ক কেন বলছি? যার যোজনী কম তার রাসায়নিক তুল্যাঙ্ক বেশি, আর রাসায়নিক তুল্যাঙ্ক যত বেশি সঞ্চিত পদার্থের পরিমাণও বেশি। আমি আবার রিপিট করতেছি, যার যোজনী কম তার রাসায়নিক তুল্যাঙ্ক বেশি, রাসায়নিক তুল্যাঙ্ক যত বেশি সঞ্চিত পদার্থের পরিমাণও তত বেশি। বুঝছো? এখন রাসায়নিক তুল্যাঙ্ক আবার ডিপেন্ড করতেছে যোজনীর উপরে। যোজনী যত কম রাসায়নিক তুল্যাঙ্ক তত বেশি। রাসায়নিক তুল্যাঙ্কের সাথে কিন্তু যোজনী সম্পর্ক ব্যস্তানুপাতিক। যার যোজনী কম তার রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হয়, আর রাসায়নিক তুল্যাঙ্ক যত বেশি সঞ্চিত পদার্থের পরিমাণও তত বেশি। এখন এইটা যখন অনেক বইয়ে দেখবা লেখা আছে, তোমাদের হাতে যদি বই থেকে, অনেক বই আছে, এটা দ্বিতীয় সূত্র অনেক বই দিয়েছে, অনেক বইয়ের ভিতরে এটা লিখছে এভাবে, যেহেতু রাসায়নিক তুল্যাঙ্ক বাদ দিয়ে দেওয়া হয়েছে তখন লেখকরা এইভাবে লিখছে যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে একই সময় একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ ওই পদার্থের পারমাণবিক ভরকে যোজনী দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তার সমানুপাতিক। তো আলটিমেটলি ওই রাসায়নিক তুল্যাঙ্কটা না বলে তার সংজ্ঞাটা বলে দিচ্ছে। বুঝছো? ওই পদার্থের পারমাণবিক ভরকে যোজনী দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তার সমানুপাতিক। তো বলছে রাসায়নিক তুল্যাঙ্ক বলবেন না, রাসায়নিক তুল্যাঙ্ক বলে নাই, বলছে তার সংজ্ঞাটা যে ওই পদার্থে পারমাণবিক ভরকে যোজনী দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তার সমানুপাতিক। আলটিমেটলি কি সেমই তো হয়ে গেল। তো এত ঢং করা দরকার কি? আমরা রাসায়নিক তুল্যাঙ্কই বলে রাখি। আচ্ছা, এর ব্যাখ্যাটা এভাবে আমরা বলতে পারি, একটু লেখো। ধরি কিউ কুলম্ব বিদ্যুৎ, ব্যাখ্যা নিচে লেখো, নিচে লেখো ব্যাখ্যা। ছবি মুছবো? আয়মান তুমি কি বলেছো? কেমনো4 এর KMnO4, আচ্ছা, এর তুল্য ভর কেমনে বের করব স্যার? ও আচ্ছা, তুমি ওদিকে চলে গেছো আয়মান। আমি ওদিকে যাচ্ছি না, কারণ এখানে হয় কি রাসায়নিক তুল্য, এবং আমি এখন শুধু মৌলের মধ্যে আছি। যৌগের তুল্য ভর অনেক জটিল হয়, বুঝতে পেরেছো? এটা আমি আমাদের একটু দরকার নেই। তারপর যেহেতু তুমি বলেছো তোমার জন্য একটু বলে রাখি, যেমন তোমাকে যদি বলি আমি অ্যাসিডের তুল্যভার, খেয়াল করো কিন্তু HCl এর তুল্যভার, এটা তো যোগ, আমরা এতক্ষণ সব কিন্তু মৌল নিয়ে কথা বলেছি। সালফিউরিক অ্যাসিডের তুল্যভার, এইসব ক্ষেত্রে তুল্যভার কীভাবে? অ্যাসিডের তুল্যভার, কোনো অ্যাসিডের যতটুকু পরিমাণের মধ্যে 1 গ্রাম হাইড্রোজেন থাকবে সেটা হচ্ছে অ্যাসিডের তুল্যভার। কোনো অ্যাসিডের যতটুকু পরিমাণের মধ্যে, তাহলে এখানে কতটুকু 36.5 গ্রামের মধ্যে 1 গ্রাম হাইড্রোজেন, তাহলে হাইড্রোক্লোরিকের তুল্যভার এইটা। কোনো অ্যাসিডের যতটুকু পরিমাণের মধ্যে 1 গ্রাম হাইড্রোজেন, 98 মধ্যে আছে 2 গ্রাম, তা কত? 49 মধ্যে থাকবে 1 গ্রাম, তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্যভর কত? 49। এটা হলো অ্যাসিডের তুল্যভর। এখন যদি বলি ক্ষারের তুল্যভর, ক্ষারের তুল্যভর হবে কোনো ক্ষারের যতটুকু পরিমাণের মধ্যে 17 গ্রাম OH থাকে সেটাকে বলে ক্ষারের তুল্যভর। কোনো ক্ষারের যতটুকু পরিমাণের মধ্যে 17 গ্রাম OH থাকবে সেটা হচ্ছে ক্ষারের তুল্যভর। এখন আসলে লবণ, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন এখানে আমরা বলবো সোডিয়াম কার্বনেট যতটুকু পরিমাণের মধ্যে 23 গ্রাম সোডিয়াম থাকবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যতটুকু পরিমাণের মধ্যে 39 গ্রাম পটাশিয়াম থাকবে, সেভাবে আমরা হিসাব করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যতটুকুর মধ্যে 39 গ্রাম পটাশিয়াম থাকবে। ওকে, এখানে অনেক ঝামেলা আছে, কারণ এখানে আবার যোজনীর হিসাব করে একই মৌলের পারমাণবিক ভর সেম থাকে, বাট যোজনী ভিন্ন হওয়ার কারণে রাসায়নিক তুল্যাঙ্ক ভিন্ন হয়। যেমন আয়রনের রাসায়নিক তুল্যাঙ্ক কত, কেউ বলতে পারবা? Fe রাসায়নিক তুল্যাঙ্ক আমিও জানি না,
কারণ তুমি যদি বলো যে ফেরাসের ক্ষেত্রে আয়রনের রাসায়নিক তুল্যভর হবে Fe মাইনাস ডিভাইড বাই 2, ফেরিকের ক্ষেত্রে তুল্যভর হবে Fe ডিভাইড বাই 3, তাহলে আয়রনের তুল্যভর ফেরাস লবণের ক্ষেত্রে এইটা, ফেরিক লবণের ক্ষেত্রে এইটা। বুঝতে পেরেছ? আয়রনের তুল্যভর ফেরাস লবণের ক্ষেত্রে এইটা, ফেরিক লবণের ক্ষেত্রে এইটা। তাহলে আমরা যখন এইটার তুল্যভর বের করব তখন আমরা মেনলি পটাশিয়ামকে ধরে করব। আর তুমি যদি ম্যাঙ্গানিজ ধরো, ম্যাঙ্গানিজের যোজনী অনেকগুলো আছে, সেখানে অনেক ঝামেলায় পড়বা। এই জন্য এটা না গিয়ে পটাশিয়ামটা ধরাই ভালো, পটাশিয়ামটা ধরে করাই ভালো। ওকে, অনেক কথা বললাম, ওগুলো ধরে রাখা মুশকিল হবে, এত তাড়াতাড়ি শর্ট টাইমে পারবা না। জাস্ট কি বলতেছিলাম আমরা, ব্যাখ্যা। ফেরিক সালফেট, তো ফেরিক সালফেটের ক্ষেত্রে তুমি আয়রনের কত ধরবা? আয়রনের যোজনী কত? 3 ধরবা। ফেরিক সালফেটের ক্ষেত্রে এটা বলবা ফেরিক সালফেট Fe2SO4 হোল 3, এখানে আয়রনের যোজনী কত? 3। তাহলে আয়রনের যোজনী যদি 3 হয় তাহলে আয়রন কটা? 2টা, তাই না? তাহলে আয়রনের ক্ষেত্রে 56 × 2 ডিভাইডেড বাই কত? 2 × 3, এই পরিমাণের মধ্যে এটা যে ভাগ করে ফেরিক সালফেটের যতটুকু পরিমাণের মধ্যে এই পরিমাণে আয়রন থাকবে সেটা হবে। ফেরিক সালফেটের যতটুকু পরিমাণের মধ্যে এই পরিমাণ আয়রন থাকবে সেটাকে তুমি বলবা তুল্যভর। এগুলো বোঝার দরকার নাই, এগুলো আমি এতক্ষণ যা কথা বলছি লবণ অ্যাসিড এগুলো আমাদের কোনো কিছু দরকার নাই। এগুলো আগে ছিল, পুরান সিলেবাসে ছিল, বাট এখন আপাতত বাদ দাও, আমি যেখানে আসি এখানে আসো। আচ্ছা লেখো ফ্যারাডের দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা। লেখো, ধরি বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে কিউ কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে, ধরি বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে কিউ কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে কিউ কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে প্রথম পদার্থের জন্য এবং কিউ কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে বিভিন্ন পাত্রে W1, W2, W3 গ্রাম পদার্থ সঞ্চিত হলো। বিভিন্ন পাত্রে এক মিনিট একটু ইসে থাকো। বিভিন্ন পাত্রে W1, W2, W3 গ্রাম পদার্থ সঞ্চিত হলো। ওকে, এখন প্রথম পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক E1, দ্বিতীয় পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক E2 এবং তৃতীয় পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক E3 হলে, প্রথম পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক E1, দ্বিতীয়টি রাসায়নিক তুল্যাঙ্ক E2 এবং তৃতীয়টি রাসায়নিক তুল্যাঙ্ক E3 হলে ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি W1 is proportional to the E1, W2 is proportional to the E2, W3 is proportional to the E3। ওকে, বা এখানে আমরা লিখতে পারি W1 equal to KE1, W2 equal to KE2, অথবা জেড লেখো, কে না লিখে জেড লেখো।
জেড, এটাও জেড লেখো কারণ সমানুপাতিক ধ্রুবক। W3 ইকুয়াল টু ZE3। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি, এখান থেকে আমরা এটা লিখতে পারি, বা W1 বাই E1 ইকুয়াল টু জেড, W2 বাই E2 ইকুয়াল টু জেড, W3 by E3 equal to Z. So we can write W1 by E1 equal to W2 by E2 equal to W3 by E3 equal to Z. This is the explanation of second law of Faraday. এটি ফ্যারাডের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। এটি ফ্যারাডের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। ইয়ামিন তুমি কি বলেছ? শাহরিয়ার স্যার এত কেন কিছু কি এত এখন কিছু না বুঝা অভিষেক তোমার সেকেন্ড লটা আরেকবার বলতে বলছিলাম তো ভুলে গেছি। সেকেন্ড লটা ছিল বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে একই সময় একই পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। হ্যাঁ ইয়ামিন, কিছু বুঝি না, ওটা বোঝার দরকার নেই, আমি ওটা নিয়ে এত সময় দেয়নি। তো মানে যৌগের তুল্যভর বের করার ক্ষেত্রে অনেক ঝামেলা আছে। ওই যে আইমান একটা প্রশ্ন করছিল, ওই জন্য আমি বলেছিলাম ওটা বোঝার দরকার নাই, ওটা আপাতত লাগবে না, ওটা বুঝতে হলে আরও অনেক সময় লাগবে আলাদা আলাদা করে বুঝাতে। এই জন্য ওটাকে জাস্ট অল্প কথা একটু কথা বলে চলে আসছি। ওটা যেমন এসিডের তুল্যভর একভাবে বের করতে হয়, লবণেরটা একভাবে, ক্ষারেরটা একভাবে, প্রতিটা যৌগের তুল্যভর আলাদা আলাদাভাবে বের করতে হয়, তার জন্য আলাদা নিয়ম আছে। এই জন্য ওটা আমার এখানে লাগবে না, আমরা শুধু মৌলের তুল্যভরটা দরকার। শুধু মনে রাখো মৌলের পারমাণবিক ভর বাই যোজনই হয়েছে তার তুল্যভর, ব্যাস এনাফ। W3 বাই E3, E3 তো লিখছি, প্রিন্টিং মিস্টেক, এটা E3 আছে, E3 তোমরা দেখতে ভুল করছো, দেখো ঠিক মতো তাকাই দেখো, এটা W1 বাই E1, W2 বাই E2, W3 বাই E3। আইমান ঠিক লিখছি না বলো? আজমাইন দেখো আমি ঠিক লিখছি, তোমরা দেখতে ভুল করেছো। নাও ম্যাথ, নাও ম্যাথ, ফ্যারাডের সূত্রে ম্যাথ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখন ম্যাথ। আমরা অ্যাকচুয়ালি প্রথম সূত্রে বেস করে ম্যাথগুলো করবো। ম্যাথগুলো অবজেক্টিভ আসছে, সাবজেক্টিভ আসছে। Number 1, number 1, শিবির দাও নয়, টাকা দিয়ে দাও। ডোরের পাশে আছে, ওখানে দিয়ে দাও। দেখো ফার্স্ট ম্যাথ লেখো, সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে, একদম ইজি ম্যাথ, একদম প্রাইমারি স্টেজের ম্যাথ একটা দিব। সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণের মধ্য দিয়ে
সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম ক্যাথোডে ও অ্যানোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে? একবার দিয়ে দিই, ক্যাথোডে ও অ্যানোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত ও দ্রবীভূত হবে? এখানে সঞ্চিত হয় ক্যাথোডে আর দ্রবীভূত হয় অ্যানোডে। সঞ্চিত ও দ্রবীভূত হবে। কি পরিমাণ পদার্থ সঞ্চিত ও দ্রবীভূত হবে? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট প্রবাহিত করলে ক্যাথোডে ও অ্যানোডে ও দ্রবীভূত হবে। আইমান কি করবা তুমি? ডাক্তার দেখাবা? কালকেই আই ডাক্তার দেখাবো। কেন, চোখে কি হয়েছে তোমার? কি হলো? আমার কি নেটে কি হলো? আচ্ছা ঠিক আছে, তোমার নেট কি আছে? আচ্ছা একটু দেখো, এই ম্যাথের জন্য আমি কি করব? একটু দেখো, ফার্স্ট এখানে আমরা লিখবো, এখানে এই ম্যাথটার জন্য আমি নিচে লিখি উত্তর। এখানে কারেন্ট I ইকুয়াল টু 5 এম্পিয়ার। সময় কিন্তু অবশ্যই সেকেন্ডে নিতে হবে। সময় T ইকুয়াল টু 10 মিনিট 10 ইন্টু 60 সেকেন্ড। ক্লিয়ার? জেড ইকুয়াল টু, আচ্ছা প্রথমে এখানে আচ্ছা এইটুকু কমন থাক। এরপরে দেখো সোডিয়ামের জন্য জেড ইকুয়াল টু, সোডিয়ামের জন্য জেড ইকুয়াল টু 23/1 ইন্টু 96500 এবং ক্লোরিনের জন্য জেড ইকুয়াল টু দেখছো ক্লোরিনের জন্য জেড ইকুয়াল টু কত হবে বলো? ক্লোরিনের জন্য জেড ইকুয়াল টু হলো 35.5 ডিভাইডেড বাই 1 ইন্টু 96500। 35.5, ক্লোরিনের জন্য জেড ইকুয়াল টু 35.5। নেটে প্রবলেম করতেছে আবার।
দেখছো ক্লোরিনের জন্য জেড ইকুয়াল টু কত হবে, এটা। এখন আসো ক্যাথোডে, আমি এটা মুছে ফেললাম। ফার্স্ট দেখো ক্যাথোডে, ক্যাথোডে ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি। ক্যাথোডে, ক্যাথোডে কোনটা সোডিয়াম, তাহলে জেড কত 23 ডিভাইডেড বাই 1 ইন্টু 96500, আই হলো 5 আর টি হলো 10 ইন্টু 60। ব্যাস, দিস ইজ দ্য অ্যান্সার, দ্যাট উইল বি দ্য অ্যান্সার ফর ক্যাথোড। আর অ্যানোডে কত হবে, ফর অ্যানোড, অ্যানোডে ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি, জেড হলো 35.5 ডিভাইডেড বাই 1 ইন্টু 96500 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 60। এই হলো দুইটা অ্যান্সার। দুইটা অ্যান্সার আলাদা বের করে বলো। আইমান কি হয়েছে, কলেজ এর ক্লাস থাকে, অ্যান্সারটা বলো আজমাইন। আটকাই গিয়েছিল, এখন ঠিক আছে তো। নাও নেট ক্লিয়ার, হোয়াট উইল বি দ্য অ্যান্সার। তোমরা অন্য কথা বলো না, আমার সাথে কথা বলো। ছেলেরা নিজেরা নিজেরা কথা বলো না, আমার সাথে কথা বলো। কই অ্যান্সারটা লিখে পাঠাও। আইমান কি বলছো, বুঝিনি তোমার কথা। অনেক আগে বলছিলাম তো স্যার অ্যান্সার, আগে অ্যান্সার বলছো, আমি দেখিনি। তাহলে আমি দেখিনি, কারণ আমার এখানে ওই যে কম্পিউটারে দেখা যাচ্ছিল না। সবার হয়েছে অ্যান্সার? সাকিব মুস্তফা, হ্যাঁ আইমান, এত গ্রাম ক্লোরিন আর সোডিয়াম, ওইটা সোডিয়াম কতটুকু আসছিল 0.715। ওকে ঠিক আছে, নাও ক্লিয়ার। নাও সেকেন্ড ম্যাথ, নাও সেকেন্ড ম্যাথ। ম্যাথ 2, তুতের দ্রবণের মধ্য দিয়ে 3500 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ 2 ঘন্টা প্রবাহিত করলে ক্যাথোডে কতটি পরমাণু জমা হবে। তুতের দ্রবণের মধ্য দিয়ে 3500 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ 2 ঘন্টা প্রবাহিত করলে ক্যাথোডে, কথাডে না, ক্যাথোডে কতটি পরমাণু জমা হবে। তুতের দ্রবণের মধ্য দিয়ে 3500 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ 2 ঘন্টা প্রবাহিত করলে ক্যাথোডে কতটি পরমাণু জমা হবে। এই ক্লাসে সুমাইয়া আছো?
তুরাগ ক্লাস আছো? তুরাগ, মিস্টার তুরাগ, আমার সে রেসপন্স করো, কথা বলো। কি অ্যান্সার চলে আসছে? আচ্ছা, অ্যান্সার তো করোই নেই। পারবে তো? না পারলে কেউ বলো হেল্প। কেউ যদি না পারো হেল্প নাও। আচ্ছা সুমাইয়া আসো তুমি? ওকে, তোমাকে দেখিনি আজকে। আচ্ছা সুমাইয়া এই ম্যাথটা করে দাও এটা। ঠিক আছে করো। এই তুরাগ ক্লাস আসছে? আবিদ কি আসছে? আবিদ, বাগানবাড়ির আবিদ। তৌসিফ হাসান হেল্প লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা আগেরটার মতোই, আগেরটার মতো ইটা বের করতে পারবা? ক্যাথোডে বলেছি তো, ক্যাথোডে পরিমাণটা বের করো। আর মিলি অ্যাম্পিয়ার তোমাদের বলেছিলাম আই হবে অলওয়েজ অ্যাম্পিয়ারে, আই হবে অলওয়েজ এম্পিয়ারে। স্যার আমি পারি না, করে দেন। ওকে, আয়মান করেছে এত গ্রাম কপার। আবিদ শাহরিয়ার জি স্যার পারবো। আমি স্যার আমি ক্লাসে আসি। সাকিব মোস্তফা, সাকিব মোস্তফা তোমাকে ডাকি নেই, আবিদ শাহরিকে ডাকছে। ওকে আবিদ, তোমাকে দেখতে পাইনি তাই। আচ্ছা ম্যাটটা দেখো, একদম শুরুতে লিখবা এখানে, এখানে কারেন্ট, কারেন্ট আই ইকুয়াল টু, এখানে আছে 3500 মিলি এম্পিয়ার, এটাকে এম্পিয়ার নিলে আসবে 3.5 এম্পিয়ার। 1000 দিয়ে ভাগ করে দিবা, এত এম্পিয়ার। টি ইকুয়াল টু 2 ঘন্টা, তো 2 ঘন্টাকে সেকেন্ডে নাও, 2 ইন্টু 60 ইন্টু 60 সেকেন্ড। ওকে, তুতের সংকেত জানো? কপার সালফেট ইন্টু 5 মলিকুলস অফ ওয়াটার, এটা হলো তুতে। আর কপার সালফেট 5 মলিকুলস অফ ওয়াটার, তুতেকে যদি পানিতে দেই, পানিতে পানির সাথে মিশে যাবে। তো এখানে ক্যাটায়নকে কপার, যে ক্যাথোডে যাবে, অ্যানায়ন হলো সালফেট, আমি তো অ্যানায়ন ক্যাথোড বলেছি শুধু, তো কপার, তো কী লিখবা? অতএব কপারের জন্য জেড, কপারের জন্য জেড ইকুয়াল টু 63.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500। এখন তুমি এটা বের করো, ডাব্লিউটা বের করো। অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি, মুছে ফেললাম ম্যাথটা। কিন্তু পরমাণু চাওয়া হয়েছে, মনে রাখো কিন্তু কতটি পরমাণু, পরমাণু কতটি পরমাণু। ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি, জেড কত বসিয়ে দাও, 63.5, 2 ইন্টু 96500, 3.5, 2 ইন্টু 60 ইন্টু 60। এই পরিমাণটা বলো আগে। আমি মানে এই পরিমাণটা কত আসছে? 7.86। ও তুমি পরে পরমাণু বের করে দিয়েছ। অভিষেক 8.29, 8.29 হলো ডাব্লিউর পরিমাণ, ডাব্লিউটা অভিষেক পরে বের করেছো না, 7.86 এত। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো। তার আগেটা কত ছিল? 8.29, এই ডাব্লিউটা কত? 8.29 গ্রাম। ওরা আমি জানি না, কিন্তু তোমরা ঠিক করে দিতে পারো। কার জন্য লেখা দেখলাম এই 8.29 গ্রাম লিখছে। এরপরে লিখবো 63.5 গ্রাম কপারে পরমাণু আছে, অ্যাভোগাড্রো নাম্বার এত গ্রামে কতটি পরমাণু আছে। এরপরে লিখবাম 63.5 গ্রাম কপারে পরমাণু আছে 6.023 10⁻23টি। অতএব 8.29 গ্রাম কপারে পরমাণু আছে, 6.023 10⁻23 ইন্টু 8.29 63.5. That will be the answer.
দ্যাট উইল বি অ্যান্সার 2911। 2911, শাহরিয়ার বেটার। 2911, এটা পুরাটা পয়েন্টে পরে 4 ঘর নিবা, পয়েন্টে পরে 4 ঘর নিয়ে করবা ফর বেটার অ্যান্সার। হ্যাঁ অভিষেক হয়েছে তো। থার্ড ম্যাথ, আরেকটা ম্যাথ করব। আগামী ক্লাসে ওই চ্যাপ্টারে পুরো ম্যাথই করবো, আগামী ক্লাসে হয়তো পুরোটা লাগবে ম্যাথ করতে। আর এই ম্যাথ হয়ে গেলে আমরা চলে যাবো কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সরি তড়িৎ রাসায়নিক কোষে। এই ম্যাথ হয়ে গেলে আমরা চলে যাব তড়িৎ রাসায়নিক কোষে। ওকে, থার্ড ম্যাথটা তোমাদের উপরে ছেড়ে দেবো, তোমরা চেষ্টা করবা। ক্যালসিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে 4.5 অ্যাম্পিয়ার তড়িৎ 30 মিনিট প্রবাহিত করলে অ্যানোডে এসটিপিতে কত আয়তন ক্লোরিন গ্যাস জমা হবে? প্রবাহিত করলে অ্যানোডে এসটিপিতে কত আয়তন ক্লোরিন গ্যাস জমা হবে? একটা ইম্পর্টেন্ট ম্যাথ। ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে এত অ্যাম্পিয়ার তড়িৎ 30 মিনিট প্রবাহিত করলে অ্যানোডে এসটিপিতে কত আয়তন ক্লোরিন গ্যাস জমা হবে? ছেলেরা কে কে ছুটে গেল? তোমরা অনেকে চলে গেছে কেন ক্লাস থেকে? নেটের প্রবলেম না এমনি চলে গেছে? আইমান, তোমরা অবজেক্টিভের জন্য বই পড়ো আর খাতা যেটা আছে খাতাটা পড়ো। আর আমি কিন্তু অবজেক্টিভ এক্সাম নিব, হয়তো কিছুদিন পরে আমি অবজেক্টিভ এক্সাম নেওয়ার চেষ্টা করব। এই মাসেই বা আগামী মাসের শুরুতেই আমি অবজেক্টিভ নিব, প্রতি সপ্তাহে একটা করে অবজেক্টিভ নেওয়ার চেষ্টা করব। নেটের সমস্যা, কিছুদিন পর তোমারটা থেমে যাচ্ছে আজমাইন, মানে তোমার নেটে, আমার নেটে সে প্রবলেম হয়, কিন্তু এখন আমারটা আল্লাহর মধ্যে ভালো আছে, চলতেছে। যতক্ষণ নেট ভালো থাকে করো, নাহলে পরে আবার করে নিও। শাহরিয়ার কী লিখছো তুমি? 45 4.5 4.5 এম্পিয়ার। এটা 4.5, এটা 4.5 বলেছি এম্পিয়ার। হয়েছে? আইমান কত আসছে? 0.9504 লিটার। মাহফুজ কি ক্লাসে আসে? আইমান, মাহফুজের সাথে পরিচয় যোগাযোগ আছে? আর মুজাহিদ ক্লাসে আসছো? মুজাহিদ, মাহফুজুল ইসলামকে দেখো তো ও ক্লাসে আছে কি না।
মাহফুজুল ইসলাম, তুমি যদি পরে ক্লাস করো আমার সাথে যোগাযোগ করবা, অবশ্যই ক্লাসে লাইভে থাকার চেষ্টা করবো আমার সাথে। আচ্ছা দেখো, এই ম্যাটটার জন্য ঠিক আগেরটার মতোই তুমি লিখে নাও। এখানে লিখবা, এখানে আমি সরাসরি লিখি I = 4.5 অ্যাম্পিয়ার, T = 30 × 60 সেকেন্ড। ক্লোরিনের জন্য জেড, ক্লোরিনের জন্য জেড = 35.5 / 96500। আগে ক্লোরিনের পরিমাণটা বের করো। অতএব W = ZIT 35.5 / 96500 × 4.5 × 30 × 60। এখানে কথা আগে বলো, আগে এই পরিমাণটা বের করে আমাকে জানাও। এখানে ডাব্লিউটা কথা, এটা আমাকে বলো। ডাব্লিউটা হওয়ার পরে তুমি লিখবা এসটিপিতে, অথবা আগে একটু লিখে নিবা 1 মোল ক্লোরিন = 71 গ্রাম। এসটিপিতে 71 গ্রাম ক্লোরিনের আয়তন 22.4 লিটার। অতএব তোমার এখানে যেটা বের হবে অত গ্রামের আয়তন কত, সেটা হবে অ্যান্সার। 0.94 লিটার। অভিষেক, আয়মান, ডাব্লিউ হচ্ছে 2.97975 2.97975 তাহলে এটা হলো 2.97975, তাহলে 2.97975 গ্রাম ক্লোরিনের আয়তন হবে 22.4 × 2.97975 / 71। দেখো অ্যান্সার কত হয়। প্রসিডিউর এইটা, অ্যান্সার কত হয় এখন বলো। এখন অ্যান্সারটা বলো। আয়মান ঠিক আছে, অ্যান্সার মিলছে। 0.94 লিটার, 94 পয়েন্টের পর 2 ঘর লিখছো কেন অভিষেক? পয়েন্টের পর 4 ডিজিট নিবে। তুমি কি ভুল এটা নাও নাই? আসছে কত অ্যান্সার এখন বলো, এখন অ্যান্সার কত হবে? অ্যান্সারটা লিখে আমাকে পাঠাও। এখানে একটু খেয়াল রাখতে হবে, পয়েন্টের পর 4 ঘর না, সামান্য একটু মানে অনেক পরে ডিজিটের জন্য ভলিউমটা অনেক ভেরি করে। এই সব জায়গা চেষ্টা করবো পয়েন্টের পর 4 ঘর নিয়ে করা, অ্যান্সার রেজাল্টটা ভালো আসবে। কই কেউ পাঠাচ্ছ না কেন অ্যান্সার? .93701। ওকে, সবার আসছে এটা? 0.93701। 94101 কেন আজমাইন? ওর তো 0.93701 আসছে, তোমার 9401। মানে আমি যেভাবে করে দিছি, আজমাইন বসমির উপর তো অনেকগুলো নিয়ে পাঠাইছো, অসুবিধা নেই। 0.9370 আইমানের আসছে, আর তোমাদের 0.94009 কেন? এটা ডিফারেন্সটা হওয়ার কারণটা কি? শাহরিয়া তোমার তো সবাই তো 94 আসছে, আর এর আজমায়া আইমান আসছে 93। আইমান কি পুরোটা নিয়ে করছো, মানে ক্যালকুলেটারে যা ছিল সব নিয়ে কাজ করেছো? অসুবিধা নেই, দুইটা অ্যান্সারই মার্কস, ফুল মার্কস পাবে। 0.937 আর 0.94 দুইটার জন্যই সেম ফুল মার্কস পাবে। কিন্তু আমার প্রশ্নটা ছিল, আমি তো বোর্ডে একটা ভ্যালু দিয়েছি, সুমাইয়া 0.9401। ওকে ঠিক আছে, চলবে, অসুবিধা নাই। কিন্তু আমি যেটা বোর্ডে দিয়েছি এখান থেকে তো সবার একই আনসার আসার কথা, এর জন্য আমি তোমাদেরকে প্রশ্ন করেছি। এক একজন এক এক রকম, সবারই আসছে, আইমানের শুধু একটু অন্যরকম আসছে। ওকে ঠিক আছে, আজকে থাকে পর্যন্ত রাখো।
আমরা নেক্সট ক্লাসও ফ্যারাডের সূত্রে ম্যাথ করব। কার কোনো কোশ্চেন আছে? ও ওই জন্য তুমি ফুল মার্কসটা নাও না, এই জন্য এটা আসছিল, অসুবিধা নাই, ঠিক আছে। জিশান, তৌফিকুর রহমান, জিশান জয়েন, মাত্র জয়েন করছো তৌফিক? তৌফিকুর রহমান, জিশান। ওকে, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম।